কে যেন ডাকে এই কুয়াশার ভেতরে। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য কনিষ্ক সাহার লেখা তুঙ্গেশ মণ্ডলের ডায়েরির থেকে ঠাকুর ঘরে কে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আমার দাদু বলতেন জীবনের প্রতিটি অসাধারণ মুহূর্তকে লিখে রাখতে হয়। বলতেন স্মৃতি একটা মোমবাতির মতো, জ্বলতে জ্বলতে গলে যায়, তাই তাকে কাগজের খাঁচায় বন্দি করে রাখাই বুদ্ধিমানের কাজ। বলতেন খাতায় লেখা প্রতিটি কথা একটা বীজ, হয়তো এখন শুকনো নিষ্প্রভ, কিন্তু বহু বছর পরে সেই বীজ মাটিতে ফেললে তার থেকে একটা বৃক্ষ উঠবে, আর সেই বৃক্ষের ছায়ায় অপরিচিত মানুষও বিশ্রাম নেবে। আমি স্বভাবতই অলস, সব ঘটনা লিখি না। কেবল যখন সাধারণের ছাঁচ ভেঙে কিছু একটা ঘটে, তখন চেনা পৃথিবীর দেওয়ালে হঠাৎ একটা ফাটল দেখা যায়, আর সেই ফাটল দিয়েই ভেতর থেকে এক অদ্ভুত অচেনা হিমেল বাতাস গায়ে এসে লাগে, তখনই কলম তুলি। এই ঘটনাটাও সেরকমই একটা ঘটনা। বারাসাতের এক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল বিটেক করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ হয়েছে। 5 বছরের পড়াশোনার একটা দীর্ঘ অভ্যাস হঠাৎ থেমে গেলে মানুষের জীবনে যে শূন্যতা আসে, ঠিক সেই শূন্যতার মধ্যে বসে আছি আমি। এবং ঠিক সেই সময়ে পৃথিবী তার নিজস্ব কারণ থমকে গেল। করোনা, লকডাউন 2020। সেই দিনগুলো যারা দেখেনি তাদের বোঝানো কঠিন। রাস্তা ফাঁকা, দোকান বন্ধ, পাড়ার মোড়ে সকাল থেকে সন্ধ্যা একটা ভুতুড়ে নিস্তব্ধতা। বাইরের পৃথিবী যেন এক বিশাল জলাভূমিতে পরিণত হয়েছে, যেখানে সময় চলে না, কেবল পচে। আর আমি এই পচা সময়ের মাঝখানে একটা ছোট্ট ঘরে বন্দি। কিন্তু বন্দিত্বেও কখনো কখনো মুক্তির বীজ লুকোনো থাকে। সেই অখণ্ড অবকাশে যখন সামনে কোনো পরীক্ষা নেই, কোনো নোটস করার তাড়া নেই, কোনো ক্যাম্পাস প্লেসমেন্টের দুশ্চিন্তা নেই, সেই ফাঁকা জায়গায় একটা পুরনো টান মাথা ছাড়া দিয়ে উঠল। মূর্তিতত্ত্ব, অর্থাৎ আইকনোগ্রাফি। ছোটবেলা থেকেই আঁকার হাত কিছুটা ছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং আর এমবিএর ভারে সেটা চাপা পড়ে গিয়েছিল বহুদিন। আমাদের বাড়িতে ছোট থেকেই একটা তান্ত্রিক পরিবেশ ছিল। দাদু কালীর সাধক ছিলেন। ভোরবেলায় উঠে স্নান সেরে পুজোর ঘরে ঢুকতেন, বেরোতেন দুপুরে। পুজোর ঘর মানে শুধু একটা ঘর নয়, একটা আলাদা জগৎ। সেখানে চন্দনের গন্ধ, ধূপের নীলাভ ধোঁয়া, তামার পাত্রে নৈবেদ্য, আর দেওয়ালে দেওয়ালে দেবদেবীর ছবি। সেই ছবিগুলোর দিকে ছোটবেলায় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। দাদুর মোটা মোটা সংস্কৃত বইয়ের পাতায় পাতায় ধ্যান মন্ত্র, দেবদেবীর রূপ বর্ণনার সেই নিখুঁত পংক্তিমালা, যেখানে গায়ের রং থেকে শুরু করে হাতের আয়ুধ, পরনের বস্ত্র, মাথার মুকুট, পায়ের নুপুর, সব কিছুর এত সূক্ষ্ম বিবরণ যে চোখ বন্ধ করলেই মনে একটা জীবন্ত ছবি ফুটে উঠত। কেউ একজন কি কখনো এই মন্ত্রগুলোকে সত্যিকারের অর্থরূপে দিতে চেষ্টা করেছেন? অজন্তা ইলোরার সেই অজ্ঞাত শিল্পীরা কি ঠিক এইভাবেই কাজ করেছিলেন? মন্ত্র মুখস্থ করে, চোখ বন্ধ করে, তারপর পাথরের গায়ে এই দর্শনকে মূর্ত করে। লকডাউনের সেই প্রথম সপ্তাহে কাঠকয়লা আর একটা মোটা ড্রয়িং খাতা নিয়ে বসলাম। সেই দিনগুলোর কথা লিখতে গেলে এখনো একটা অদ্ভুত শান্তি অনুভব করি। ঘরের কোণে মৃদু স্বরে মা তারার কীর্তন বাজছে ইউটিউব থেকে, ভলিউম কম, কিন্তু সেই স্বরের কম্পন যেন ঘরের দেওয়ালে, মেঝেতে, বাতাসে মিশে যাচ্ছে। জানলা দিয়ে বিকেলের আলো আসছে, সোনালি, নরম। লকডাউনের পৃথিবীতে অদ্ভুত রকম নিষ্পাপ সেই আলো। রাস্তায় কোনো গাড়ির শব্দ নেই। পাড়ার কুকুরগুলো অনেক দিন পর বিকেলের আলোয় গড়াগড়ি খাচ্ছে, কারণ রাস্তায় কেউ নেই। আমি বসে আছি কাগজের সামনে। কাজটা শুরুতে কঠিন মনে হতো। মা তারার ধ্যান মন্ত্র পড়তাম। নীলবর্ণা ত্রিনেত্রা চ ব্যাঘ্রচর্ম পরিধায়িনী সবারূঢ়া মহাভীমা নানাভরণভূষিতা, এবং সেই শব্দগুলোকে মনের ভেতর ঠেলে দিতাম। ধীরে ধীরে একটা নীল আভা জমাট বাঁধত। বাঘের ছাল, 3টি চোখ, ঝুলন্ত নরমুণ্ডের মালা, মনের পর্দায় একটা রূপ তৈরি হতে থাকত। তারপর হাত চলত। প্রথম দিন কিছু ভালো হলো না, দ্বিতীয় দিন একটু ভালো। তৃতীয় সপ্তাহে মায়ের একটা মুখ আঁকতে পারলাম, যা নিজেই দেখে অবাক হয়ে গেলাম। এটা কি আমি এঁকেছি, না আমার হাত দিয়ে অন্য কেউ আঁকালো? এই অবস্থাকেই কি কেউ ভাবসমাধি বলে? কেউ বলেন ত্রাটক যোগ। শাস্ত্রের ভাষায় যাই হোক না কেন, অনুভূতিটা ছিল এমন যেন আমি শুধু একটা মাধ্যম, একটা তুলি,
এবং অন্য কোনো হাত সেই তুলি চালাচ্ছে। কখনো কখনো আঁকতে আঁকতে চোখের কোণ ভিজে আসতো। মায়ের সদ্য আঁকা চোখের মনির ওপর যেন চোখের জল পড়ত। মনে হতো ছবিটা নিজেই কাঁদছে। সেই মুহূর্তগুলো ছিল আমার জীবনের কিছু বিরল এবং শুদ্ধ মুহূর্ত। কিন্তু পৃথিবীতে আলো যেখানে প্রখর, ছায়াও সেখানে দীর্ঘ। আমি যখন ঊর্ধ্বলোকের শক্তির আরাধনায় মগ্ন, তখন পাতালপুরীর কোনো গলি থেকে একটা অন্ধকার ছায়া আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল। সেটা টের পাইনি। বৈশাখ মাসের এক সন্ধ্যার কথা। বাইরে আকাশ ঘন হয়ে আসছিল, কাল বৈশাখীর পূর্বাভাস। সন্ধ্যার আগের থেকেই বাতাসে একটা ভেজা মাটির গন্ধ। দিগন্তে মেঘ জমেছে, কিন্তু এখনো ঝড় আসেনি। আমি সেদিন মহাশ্মশান রূপিণী কালীর একটা ছবি তৈরি করার চেষ্টা করছিলাম। ধ্যান মন্ত্রে তার যে রূপ বর্ণনা, দিগম্বরী, করাল বদনা, মুক্তকেশী, গলায় মুন্ডমালা, পায়ের তলায় শিব, এই রূপকল্পটাকে কাগজে নামিয়ে আনছিলাম। রূপরেখা তৈরি হয়ে গেছে, এখন বিশদ কাজ বাকি। চোখ বন্ধ করে চপ শুরু করলাম। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক। মন ধীরে ধীরে শান্ত হচ্ছে, চিন্তার স্রোত কমে আসছে। মায়ের সেই গভীর নীল রূপটা মনের ক্যানভাসে স্পষ্ট হয়ে উঠছে। তারপর আচমকা ধূপের গন্ধটা বদলে গেল। চন্দনের সেই মিষ্টি সুবাস মিলিয়ে গিয়ে একটা ভারী ঘোর সেঁদো গন্ধে ঘর ভরে উঠল। পুরনো গোরস্থানের মাটির গন্ধ, কিন্তু তার মধ্যে আরও কিছু মিশে আছে। একটা তৈলাক্ত পচনের গন্ধ, যেন কোনো জলাশয়ের গভীরে বহুদিন ধরে কিছু একটা পচছে। সেই গন্ধটা কেবল নাকে লাগলো না, স্নায়ুর মধ্যে একটা আদিম সতর্কতার ঘণ্টা বাজিয়ে দিল। চোখ খুলতে গিয়ে থামলাম, কারণ বন্ধ চোখের পাতায় সেই অন্ধকার আর ফাঁকা ছিল না। কিছু একটা সেখানে আছে। না, ছায়া বললে ঠিক হবে না, ছায়া হয় আলোর অনুপস্থিতিতে। যা দেখলাম তা ছিল অন্ধকারের চেয়েও বেশি কালো। যেন অন্ধকারের মধ্যে থেকে একটা উপস্থিতি নিজেকে আলাদা করে নিয়েছে। একটা অবয়ব, লম্বা, বেঢপ, মানুষের মতো গরম, কিন্তু সব অনুপাত ভুল ছিল। হাতগুলো হাঁটু পেরিয়ে নিচে নামে, মাথাটা শরীরের তুলনায় বড়, একটু পেছনে হেলানো, যেন ঘাড়ের সাথে ঠিকঠাক যুক্ত নয়, এবং সেটা আমার দিকে তাকিয়ে আছে। আমার ভেতরকার ইঞ্জিনিয়ার তৎক্ষণাৎ ব্যাখ্যা খুঁজতে শুরু করলো। হিপনোগোজিক হ্যালুসিনেশন, দীর্ঘ ধ্যানে মস্তিষ্কের স্বাভাবিক বিভ্রান্তি, লকডাউনে একাকিত্ব, মানসিক চাপ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। মনকে জোর করে মা তারার নীল আভার দিকে ঘোরানোর চেষ্টা করলাম। তারা স্তোত্রের প্রথম শ্লোকটা মনে মনে আবৃত্তি শুরু করলাম, কিন্তু অবয়বটা সরল না। স্বপ্ন বা হ্যালুসিনেশন সরানো যায়, মনকে নতুন দিকে নিয়ে গেলে সেগুলো কুয়াশার মতো মিলিয়ে যায়, কিন্তু এটা মেলালো না, বরং আরও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। যেন তার মধ্যে একটা ভার আছে, একটা গ্রহণযোগ্য পার্থিব উপস্থিতির ওজন। একটা পাথরকে যেমন ইচ্ছামাত্র অদৃশ্য করা যায় না, এটাকেও গেল না। আমার নিঃশ্বাস আটকে গেল। ঠিক সেই মুহূর্তে সন্ধ্যার সেই থমথমে নিস্তব্ধতা ভেঙে একটা কণ্ঠস্বর ভেসে এলো। ঠাকুর ঘরে কে? খসখসে, বালি ভরা গলার মতো মানুষের কণ্ঠস্বরের একটা অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ নকল। যেমন কেউ কখনো মানুষের মতো কথা বলেনি, কিন্তু এখন বলার চেষ্টা করছে। এবং সেই কণ্ঠে একটা তৃপ্তি ছিল, হালকা বিদ্রূপী, শিকার ধরা শেয়ালের মতো। প্রশ্নটা সাধারণ, কিন্তু সেই পরিস্থিতিতে, সেই স্বরে প্রশ্নটা ছিল ছুরির মতো। আমি বসে আছি কুলদেবতা আসনের সামনে, ধূপ জ্বলছে, দ্বীপ জ্বলছে। এই পবিত্র স্থানেও সেই সত্তা এসে বিদ্রূপ করছে, যেন বলতে চাইছে, দেখো, তোমার এই ঠাকুর ঘর, তোমার এই মা, তোমার এই মন্ত্র, কোনো কিছুই তোমাকে আমার থেকে আড়াল করতে পারবে না। আমি এক নিমেষে চোখ খুলে ফেললাম। ঘর স্বাভাবিক, ধূপের ধোঁয়া উঠছে, দ্বীপ কাঁপছে, পুজোর থান ঠিকঠাক, কিন্তু এই গন্ধ এখনও আছে। এবং ঘরের তাপমাত্রা বৈশাখের গরমে হঠাৎ কয়েক ডিগ্রি কমে গেছে। সেই রাতে আর আঁকা হলো না, ঘুমও হলো না। পরের দিন নিজেকে বোঝালাম, মনের ভুল,
লম্বা ধ্যান, একাকিত্ব, অনিদ্রা, ব্যাখ্যার তো আর অভাব নেই। কিন্তু পরের কয়েক সপ্তাহ যা হলো তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। প্রথমে শুরু হলো ছায়ার খেলা। ঘরের উত্তম পশ্চিম কোণের দৃষ্টি একদম প্রান্তে কিছু একটা সরে যেত। সরাসরি তাকালে কিছুই নেই, কিন্তু অন্যদিকে তাকিয়ে থাকলে সেই প্রান্তিক দৃষ্টিতে একটা নড়াছড়া। যেমন তারার দিকে সরাসরি না তাকিয়ে একটু পাশ দিয়ে দেখলে বেশি স্পষ্ট লাগে, ঠিক তেমনি। তারপর ঘুম ভাঙতে শুরু করলো রাত 3টে নাগাদ। কোনো স্বপ্ন দেখে নয়, কোনো শব্দে নয়, হঠাৎ চোখ খুলে যেত আর বুকের মধ্যে একটা আতঙ্ক থরথর করে কাঁপত। ঘরে কিছু দেখা যেত না, কিন্তু সেই উত্তর পশ্চিম কোণে পূজার সরঞ্জাম যেখানে থাকতো সেখানটায় কি অন্ধকার একটু বেশি ঘন, একটু বেশি ভারী। একদিন রাতে টর্চ জ্বালালাম, আলোর বৃত্তে সেই কোণ উজ্জ্বল হয়ে উঠল। শুধু ধূপের ছাই, পুজোর থালা, পুরনো তামার কলসি, কিছুই নেই। কিন্তু গন্ধটা থাকতো, সেই সোঁদা পচা গন্ধ, বিশেষত সন্ধ্যার পরে। তৃতীয় সপ্তাহে একটা ঘটনা হলো যা আমাকে সত্যিকারের অর্থে অস্থির করে দিল। মা কালীর একটা ছবি আঁকছিলাম, দশভুজা, প্রতিটি হাতে আলাদা আলাদা আয়ুধ। সারাদিন ধরে খাটনি করে বিকেলে ছবিটা প্রায় সম্পূর্ণ। শুধু তৃতীয় নয়নটা আঁকা বাকি, মায়ের জ্ঞান চক্ষু। কলম তুলে ঠিক যেই মুহূর্তে সেই নয়নটা আঁকতে গেলাম, হাতটা কেঁপে উঠল। শুধু কাঁপলো না, থামলো, যেন একটা অদৃশ্য হাত আমার কবজি চেপে ধরেছে। কলম সরে গেল, তৃতীয় নয়ন আর আঁকা হলো না। আমি চমকে উঠে তাকালাম পেছনের দিকে, কেউ নেই। কিন্তু আমার কবজিতে, ঠিক সেখানটায় যেখানে চাপ অনুভব করেছিলাম, একটা ঠান্ডা অনুভূতি থেকে গেল, যা কয়েক মিনিট সরল না। এবং বাতাসে সেই গন্ধ। সেই রাতে আমার বন্ধু অর্ণব ফোনে কথা বলতে বলতে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তো? গলা কেমন যেন শোনাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি। ও আসলে ঘুমের সমস্যা তো। কয়েকদিন পরে সে বাড়ি এলো আড্ডা দিতে। লকডাউন সামান্য শিথিল হয়েছে, পাড়ার মধ্যে যাতায়াত চলছে। সন্ধ্যার চা খেতে খেতে কথা হচ্ছিল। হঠাৎ অর্ণব থামলো। তুঙ্গেশ, তোর ঘরে কেমন একটা গন্ধ না? এমন মাটির গন্ধের মতো। বললাম, কয়েক সপ্তাহ ধরে আসছি, কারণ বুঝছি না। অর্ণব চুপ করে রইল কিছুক্ষণ। লক্ষ্য করলাম সে বারবার ঘরের উত্তর পশ্চিম কোণটার দিকে তাকাচ্ছে আর চোখে। কি দেখছিস ওদিকে? প্রথমে কিছু বলল না, তারপর একটু চুপ করে থেকে বলল, মনে হচ্ছিল কে যেন ওই কোনায় দাঁড়িয়ে আছে। ভাবলাম তুই, কিন্তু তুই তো এদিকে বসে আছিস। ও মনের ভুল হবে। অর্ণব বিজ্ঞানের মানুষ, তার মুখের এই কথা শুনে আমার পেটের মধ্যে কিছু একটা ঠান্ডা বয়ে গেল। সে সেই রাতে আগে ভাগে চলে গেল। বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছে একবার পেছন ফিরল, তারপর দ্রুত পায়ে নামলো সিঁড়ি দিয়ে। এর কিছুদিন পরে রাত 1টার ঘটনা। আমি শুয়ে আছি, ঘরে আলো নেই। বাইরের রাস্তার আলো জানলার পর্দায় ম্লান ছায়া ফেলেছে। ঘুমের চেষ্টা করছি, তখনই অনুভব করলাম বুকের ওপর কিছু চেপে বসেছে। কোনো ওজন নয়, কোনো স্পর্শ নয়, কিন্তু একটা চাপ, যেন দুটো অদৃশ্য হাত বুকের দুপাশ চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং কানের একপাশে ফিসফিসে সেই খ্যাসখ্যাসে কণ্ঠ, ঠাকুর ঘরে কে? এবার আর মনের ভুল বলে উড়িয়ে দেওয়া গেল না। এক ছটকায় উঠে বসে বেড ল্যাম্প চালালাম। আলোয় ঘর ভরে উঠল। কিচ্ছু নেই, কিন্তু বালিশের পাশে, ঠিক যেখানে আমার মাথা ছিল, সেই চাদরে একটা দীর্ঘ কালো দাগ, যেন তেল মাখা দীর্ঘ আঙুলের ছাপ। আমি সারা রাত আলো চালিয়ে কাটালাম, মন্ত্র জপ করলাম, কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা, যেন কোনো একটা দরজা আমি নিজেই খুলে দিয়েছি। এখন সেটা বন্ধ করতে পারছি না। পরদিন সকালে উঠে দেখলাম সেই দাগটা মিলিয়ে গেছে, যেন কখনো ছিলই না। কিন্তু এখন আমি জানি ছিল। কয়েকদিন ভাবলাম ইঞ্জিনিয়ারের যুক্তিতে ব্যাখ্যা দেওয়া যায়,
কিন্তু সেই যুক্তি দিয়ে অর্ণবের দেখা ছায়া ব্যাখ্যা করা যাচ্ছে না, বালিশের সেই দাগ ব্যাখ্যা করা যাচ্ছে না, কবজিতে সেই অদৃশ্য চাপ ব্যাখ্যা করা যাচ্ছে না। তান্ত্রিক সাধনায় একটা ধারণা আছে, ধ্যান একটি দ্বিমুখী দরজা। ঊর্ধ্বলোকের শক্তিকে আহ্বান করার পাশাপাশি সেই দরজা নিম্নলোকের সত্তাদের জন্য একটু ফাঁক হয়েছে। যে সাধক অরক্ষিত, দীক্ষাহীন, কবচহীন, গুরুহীন, তার সেই ফাঁকটা আরও বড়। আমি ঠিক সেটাই ছিলাম। মা তারার সাধনা করছিলাম, কিন্তু যথাযথ সুরক্ষা ছাড়াই। ঊর্ধ্বলোকের দিকে হাত বাড়িয়েছিলাম, কিন্তু পাতালপুরীর দিকে পিঠ দিয়ে বসেছিলাম। সেই পিঠটাই সুযোগ হয়েছিল। তাহলে কি করব? বহুদিন চিন্তা করে একটা পথ মাথায় এলো। তান্ত্রিক বিধিতে অবাঞ্ছিত শক্তিকে একটা উপকরণে আটকানো যায়, যন্ত্র, পুতুল, কাগজ। তারপর সেই উপকরণ বিসর্জন দিলে শক্তিটাও মুক্ত হয়। যা অরূপ তাকে রূপ দিলে সে সীমাবদ্ধ হয়। সীমাবদ্ধ জিনিসকে নিয়ন্ত্রণ করা যায়। আমার যন্ত্র হবে কাগজ এবং চারকোল। সেই রাতটার কথা লিখতে গেলে হাতের তালু এখনো ঘামে। সন্ধ্যা 7টা। ঘরে কোনো কীর্তন নেই, কোনো স্তোত্র নেই, কোনো গান নেই, শুধু এক দমবন্ধ নীরবতা। যে নীরবতা শব্দের অনুপস্থিতি নয়, একটা চাপা শ্বাসের মতো। বাইরে ঝিঝি পোকা ডাকছে, দূরে কোথাও একটা কুকুর বারবার ঘেউ ঘেউ করছে। আমি একটা পুরু ভারী কার্ডস্টক কাগজ রাখলাম সামনে, ঘরের আলো জ্বালিয়ে রাখলাম, কিন্তু লক্ষ্য করলাম জানলা বন্ধ হলেও বাতিটা বারবার কাঁপছে। চারকোল তুলে নিলাম হাতে। শুরু করবার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম, এবং সেই মুহূর্তে টের পেলাম সে ঘরে আছে। এবার আর চোখ বন্ধ করিনি, খোলা চোখেই অনুভব করলাম সেই উপস্থিতি। কোণ থেকে ভেসে আসছে একটা ঘনত্ব, একটা ভার, বাতাসে সেই গন্ধ। মনে মনে বললাম, জানি তুই এখানে আছিস, আজ তোকে দেখব। চারকোলে কাগজ স্পর্শ করলো। প্রথম রেখাটা টানতে গিয়ে হাত কেঁপে উঠল। ভেতর থেকে, হাড় থেকে যেন শরীর বলছে এগিয়েও না, কিন্তু আমি থামলাম না। দ্বিতীয় রেখা, তৃতীয় রেখা, ধীরে ধীরে কাগজের ওপর একটা আকৃতি ফুটে উঠতে লাগলো। শরীরের অনুপাত মানুষের মতো, কিন্তু সব কিছু ভুল। পায়ের পাতা স্বাভাবিকের দ্বিগুণ লম্বা, মুখগুলো সরু, বাঁকা, হাঁটু উল্টো দিকে বাঁকানো, যেন প্রাণীটা মানুষের মতো দেখতে হওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি। বাহুগুলো হাঁটু ছাড়িয়ে নিচে নামে, পাঁজরের ওপর চামড়া এত টান টান যে হাড় গণনা করা যায়। ঘাটটা স্বাভাবিকের থেকে সরু এবং দীর্ঘ, মাথার ওজন বহন করার মতো নয়, তবু বহন করছে। মাথাটা পিছনে কিছুটা হেলানো, যেন কোনো মানুষকে ওপর থেকে দেখার চেষ্টা করছে। একটা একটা লক্ষ্য করলাম চারকোল বারবার ভাঙছে, কিন্তু প্রতিটা গুরুত্বপূর্ণ রেখার মুহূর্তে টুক করে ভেঙে যাচ্ছে, যেন প্রতিরোধ করছে। মুখ আঁকতে গেলাম, চোখ দুটো গেঁথে নিলাম। প্রথমে গভীর ফাঁপা কুয়োর মতো গর্ত। সেই গর্তের মধ্যে কোনো চোখের মনি নেই, শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর থেকে যেন কেউ বাইরে তাকাচ্ছে। নাকটা সরু, চোখা একটু বাঁকানো, কপালে একটা শিরার মতো রেখা, যা আসলে একটা সূক্ষ্ম ফাটল। যেন ওই মুখটা আসলে অন্য কোনো মুখের ওপর পরানো একটা মুখোশ। পাতলা, দুপাশে টানা একটা হাসির আকৃতি। এই হাসিটা আঁকার সময় হাত প্রায় থামিয়ে দিলাম, কারণ আমি যখন সেই হাসিটা আঁকছিলাম মনে হলো আমি এই হাসিটা জানি। এই বিশেষ বিদ্রূপ, এই শিকারির তৃপ্তি, এটা আমি আগে দেখেছি। বন্ধ চোখের সেই সন্ধ্যায় মনের পর্দায় যে মুখটা দেখেছিলাম, এটাই সে। আমার হাত, আমার চারকোল, আমার ড্রয়িংয়ের খাতা, এই মাধ্যমগুলো ব্যবহার করে সে নিজেই নিজের প্রতিকৃতি এঁকে নিচ্ছে। এই উপলব্ধিতে হাতের মুঠো শক্ত হয়ে গেল। ভালোই হোক, এটাই চাই। শেষ আঁচড়টা দিলাম। ছবিটা সম্পূর্ণ হতে হতে রাত প্রায় 10টা। 3 ঘন্টা আঁকলাম। 12 চারকোল ভেঙেছে, হাতের আঙুলে কাটা লেগেছে একবার, কিন্তু ছবিটা তৈরি হয়েছে। শেষ রেখাটা দেওয়ার সাথে সাথে ঘরের বাতাস পাল্টে গেল। এটা কোনো রূপক নয়, আক্ষরিক অর্থে বলছি। বৈশাখের গরম রাতে হঠাৎ একটা চাপ এসে গেল বাতাসে। বুকের মধ্যে চাপ, কানে একটা নিচু ভোঁ ভোঁ শব্দ, এবং সেই গন্ধ।
এতক্ষণের মধ্যে সবচেয়ে তীব্র আর সবচেয়ে ভারী। আমি ছবিটার দিকে তাকালাম। ছবিটা আমি এঁকেছি, কিন্তু সম্পূর্ণ হওয়ার পর সেটাকে অন্যরকম লাগছিল। যেন সেই ছবিতে এখন শুধু চারকোলের রেখা নয়, তার বাইরে আরও কিছু আছে। সেই ফাঁকা চোখের গর্ত দুটো আমার দিকে তাকিয়েছিল, এবং সেই পাতলা হাসি। আমার মনে হলো হাসিটা একটু বেশি চওড়া হয়ে যাচ্ছে, যতটুকু এঁকেছিলাম তার থেকে একটু বেশি। হাত বাড়িয়ে কাগজটা ছুঁলাম। গরম, স্বাভাবিকের বাইরে উষ্ণ, যেমন কেউ অনেকক্ষণ ধরে হাত চেপে রেখেছে। এবং সেই উষ্ণতার মধ্যেই আঙুলের তলায় একটা কম্পন, ধুকপুক ধুকপুক, ছবিটার হৃদস্পন্দন। আমি হাত সরিয়ে নিলাম, পুরনো একটা খবরের কাগজে দিয়ে ছবিটা ঢেকে দিলাম। কিন্তু সেই উষ্ণতা কমলো না, সেই রাতে ঘুম এলো না, কিন্তু আগের সেই চাপ ছিল না, সেই ফিসফিসানি ছিল না। একটা যুদ্ধ শেষ হওয়ার মতো নীরবতা। শত্রু এখন কাগজে বন্দী। ভোরে উঠে বুঝলাম কাগজটাকে বিসর্জন দিতে হবে। সেই সন্ধ্যায় ছাদে উঠলাম। লকডাউনের আকাশ, ধুলো নেই, ধোঁয়া নেই, তাই তারাগুলো অদ্ভুত রকম স্পষ্ট। শহরের আলো দূরে ছড়িয়ে আছে, কিন্তু আমাদের পাড়াটা শান্ত। রাস্তায় কেউ নেই। একটা রাতের বাতাস বইছে হালকা কিন্তু ঘূর্ণিময়। ছাদের মাঝখানে দাঁড়ালাম, খবরের কাগজের মোড়ক সরালাম। ছাদের আলোয় চারকোল রেখাগুলো আলাদা দেখাচ্ছিল। রাতের আলোয় সেই ফাঁপা চোখের গর্তগুলো আরও গভীর মনে হচ্ছিল। এবং সেই হাসি আমার হাত দিয়ে আঁকা, কিন্তু এখন আর আমার মনে হচ্ছে না এটা আমি এঁকেছি। দেশলাই বার করলাম, একটা কাঠি জ্বালালাম, ছোট্ট শিখা কাগজের প্রান্তে ধরলাম। ঠিক সেই মুহূর্তে একটা শব্দ, হিস হিস নয়, সাপের মতো নয়, কোনো চাপা জায়গায় হঠাৎ বাতাস বেরিয়ে যাওয়ার মতো শব্দ, যেমন একটা বন্ধ পাত্রের ঢাকনা খুলে দিল। শব্দটা ডান কান থেকে শুরু হয়ে মাথার পেছন দিয়ে বাঁ কান থেকে মাথার উপরে এবং আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। আমি দাঁড়িয়ে থাকলাম, কাগজে আগুন লাগলো, কিন্তু স্বাভাবিকভাবে পুড়ল না। আগুনের রংটা একটু বেশি নীলাভ, সাধারণ কাগজের হলদে কমলা শিখার মতো নয়। এবং পোড়ার সময় একটা তীক্ষ্ণ মিষ্টি তেঁতো গন্ধ উঠল, যা কাগজের গন্ধ নয়। আগুন ধীরে ছড়ালো, একটু একটু করে, যেন প্রতিটা রেখায়, প্রতিটা আকৃতি শেষ করে তবে সামনে যাচ্ছে। সেই হাসি যখন আগুনে মিশে গেল, আমার মনে হলো বুকের একটা চাপ সরে গেল। এবং যখন সব পুড়ে শেষ হলো, মেঝেতে পড়ে রইল একরাশ ছাই। কিন্তু সাধারণ ছাই নয়, ছাইটা ঘন, কালো, চ্যাটচ্যাটে, আঠালো। হালকা ছাই যেমন বাতাসে উড়ে যায়, এটা সেভাবে উড়ল না। ছাদের মেঝেতে থিতু হয়ে বসে রইল, যেন তরল ধাতু ঠান্ডা হয়ে জমে গেছে। রাতের বাতাস বইছিল, কিন্তু সেই ছাইটার একটা কণাও নড়ল না। ভেতর থেকে একটা গামলায় জল এনে ছাইটার ওপর ঠেলে গেলাম। কালো কাদা হয়ে ধীরে ধীরে ছাদের নর্দমায় বয়ে গেল। নর্দমায় যাওয়ার আগে একবার মনে হলো সেই কাদার মধ্যে একটু কিছু যেন নড়ল, একটা সরীসৃপের মতো কিলবিল করে। কিন্তু হয়তো মনের ভুল। ঘরে ফিরে এলাম। সেই রাতে কি অনুভব করলাম তার কথা লেখা কঠিন। একটা পাথর নেমে গেছে, না একটা পাথর নয়, একটা অদৃশ্য বোঝা, যা গত 3 সপ্তাহ ধরে বহন করে আসছিলাম, অথচ বোঝার চেষ্টা করছিলাম। ঘরে ফিরে দেখলাম সেই সোঁদা গন্ধ নেই, উত্তর পশ্চিম কোণে কোনো ঘনত্ব নেই, বাতাস হালকা। পূজার থানের সামনে বসলাম, মা তার এক ছবির দিকে তাকালাম। সেই নীল আভা, সেই করুণ চোখ, কেন জানি না চোখে জল এসে গেল। মুক্তির কান্না হয়তো, বা কৃতজ্ঞতার। সেই রাতে মন্ত্রজপ করলাম দীর্ঘ সময়, কোনো ভয় ছাড়া, কোনো বাধা ছাড়া। মনের পর্দায় মায়ের সেই নীল রূপটা স্পষ্ট হয়ে উঠল, স্থির, প্রশান্ত, সেই একই করুণার চোখ, কোনো ছায়া নেই। ভোরে উঠে দেখলাম পূবের আকাশে রোদ উঠেছে। লকডাউনের সেই মৃত পৃথিবীতেও কোথাও একটা পাখি ডাকছে। আমাদের পুরনো জামগাছে একটা দোয়েল বসে রেওয়াজ করছে। বহুদিন পর মনে হলো সব কিছু ঠিক আছে। এই ঘটনার পর অনেক ভেবেছি। ইঞ্জিনিয়ারের দৃষ্টিতে ব্যাখ্যা করতে চাইলে বলা যায়, দীর্ঘ একাকিত্ব, মানসিক চাপ, লকডাউনের অনিশ্চয়তা এবং নিবিড় ধ্যানের ফলে আমার মস্তিষ্ক কিছু বিভ্রান্তিকর অভিজ্ঞতা তৈরি করেছিল।
অর্ণব ছায়া দেখেছিল কারণ আমার উদ্বেগ তার মধ্যে সংক্রমিত হয়েছিল। বালিশের কালো দাগ হয়তো ঘুমের মধ্যে নিজেই নিজে করেছি, মনে নেই হয়তো। কিন্তু তান্ত্রিক দৃষ্টিতে দেখলে অন্য কথা। ধ্যান একটি দ্বিমুখী দরজা। ঊর্ধ্বলোকের শক্তি আহ্বান করার পাশাপাশি সেই দরজা নিম্নলোকের সত্তাদের জন্য ঈষৎ উন্মুক্ত হয়ে যায়, বিশেষত যখন সাধক দীক্ষাহীন, কবচহীন, গুরুহীন। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। এই ঘটনার পর আইকনোগ্রাফি ছেড়ে দিইনি, বরং আরও গভীরে গেছি, কিন্তু এখন আরও সতর্ক। একটা কথা আরও বলবো। সেই ছবি পোড়ানোর আগে মনে মনে বলেছিলাম, তোমাকে আমি ক্ষতি করতে চাই না, তোমার মুক্তি হোক। কারণ হয়তো সেও এক দুর্ভাগা প্রাণ, ভুল পথে আটকে গেছে, ভুল জগতে ঘুরছে। তান্ত্রিকরা বলেন নিম্নলোকের সত্তারাও একসময় ওপরে উঠবে, শুধু সময়ের প্রশ্ন।